আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কুলিয়ারচর সরকারি কলেজে 2020-21 সেশনের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তামজিদ মিয়া, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তো শুরুতেই আপনাদের সবাইকে কুলিয়ারচর কলেজ ব্যবসায় শিক্ষা শাখার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এই কারণে যে আপনারা ভর্তির জন্য কুলিয়ারচর কলেজকে চুজ করেছেন। এবং বর্তমান বিশ্বব্যাপী মহামারীর এই পরিস্থিতিতে ক্লাসে উপস্থিত হয়ে ক্লাস নেওয়া এবং ক্লাস করা সমস্যা বিদায় আমরা কুলিয়ারচর কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছি এবং তারই অংশ হিসেবে আজকের এই ক্লাস। তো আপনারা সবাই এসএসসি পাস করে জীবন গঠন তথা কেরিয়ার গঠন এবং স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সবাই দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং এই কারণেই একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন কুলিয়ারচর কলেজে একটি ভালো রেজাল্ট করার প্রত্যাশায়। আর আমরা কুলিয়ারচর সরকারি কলেজের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব, আপনারা যেন একটা ভালো রেজাল্ট নিয়ে কুলিয়ারচর কলেজ থেকে বের হয়ে যেতে পারেন এবং আগামীর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন। তো ভালো ফলাফল আসলে জীবনে সফলতার জন্য একটি উল্লেখযোগ্য নিয়ামক, অর্থাৎ অনেকগুলি বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে ভালো ফলাফল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের সুস্থ থাকাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ ভালো ফলাফলের জন্য যদি ভালো ফলাফল নিতে গিয়ে যদি আপনি বর্তমানে যে সিচুয়েশন, এই পরিস্থিতিতে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, তাহলে ভালো ফলাফল করা তো কঠিন হয়ে যাবে। তো এই কারণেই পড়াশোনার পাশাপাশি সুস্থতার বিষয়টিও খেয়াল রাখতে হবে, যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি এবং এর ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাহলে চলেন আজকে আমরা দেখি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আপনারা উৎপাদন ব্যবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ। তার দ্বিতীয় অধ্যায়ে আমাদের উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা হয়েছে এবং এটা মোটামুটি বেশ বড় একটা অধ্যায়। আর সেই অধ্যায়ের কিছুটা অংশ আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো সেই হিসাবে প্রথমে আমরা জেনে নিই উৎপাদনের উপকরণ কি। আসলে দুটি শব্দ দেখতেছেন এখানে, একটি হচ্ছে উৎপাদন আর একটা হচ্ছে উপকরণ। তার উৎপাদনের উপকরণ। উৎপাদন বিষয়টা আসলে কি সেটা আমরা প্রথম অধ্যায়ে মোটামুটি ধারণা পেয়েছি। উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়াকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী দ্রব্য বা পণ্যে রূপান্তর করা। আর উপকরণ বিষয়টার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত হওয়ারই কথা। আমরা যদি মনে করেন কোনো কিছু তৈরি করার জন্য যেসব বস্তু, যেসব বিষয় দরকার, ওই সবগুলিকেই আমরা কি বলতে পারি? একত্রে উপকরণ বলতে পারি। যদি আমরা বলি যে আমরা কেক তৈরি করব, তো সেক্ষেত্রে আমাদের কি দরকার হতে পারে? আটা, ময়দা, চিনি, ডিম, তেল, তারপরে হচ্ছে আপনার আরও যেসব বিষয় দরকার, এই সব নিয়েই সে সবগুলিকে আমরা কি বলবো? উপকরণ। তার কোনো কিছু উৎপাদনের সময় যেসব বস্তু প্রয়োজন হয়, ওই সব বস্তুকে আমরা একত্রে কি বলতে পারি? উপকরণ বলতে পারি। তো এই ক্ষেত্রে আমরা উৎপাদনের উপকরণ বলতে কোনো কিছু উৎপাদন করার ক্ষেত্রে আমরা যেসব বিষয় ব্যবহার করে থাকি, তো সেসব আসলে সবই প্রকৃতির দান, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা এগুলি নিয়ে থাকি। এই যে কতক্ষণ আগে আপনাকে যেটা বললাম যে আমরা যদি কেক তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি দরকার হতে পারে? আটা, ময়দা, চিনি। আপনি লক্ষ্য করে দেখেন, আটা কোথায় থেকে আসে? গম থেকে। ময়দা জব থেকে আসে। তার ওই সবগুলি আবার কোথায় থেকে আসে? এগুলি চাষ করতে হয়। তার জমিতে চাষ করতে হয়, চাষ করার পরে এগুলি আমরা পেয়ে থাকি। চিনি কোথায় থেকে আসে? আখ থেকে আসে। তার আখ কোথায় থেকে আসে? আখও চাষ করতে হয়। তাহলে চাষটা কোথায় হয়? চাষটা হইতেছে কোথায়? আমরা জমিতে চাষ করতেছি। তার কি? তাহলে প্রকৃতির সাথে রিলেটেড। তার দেখতে পারতেছি আমরা উৎপাদনের উপকরণ প্রকৃতিতে যেসব সম্পদ রয়েছে, এই সবগুলিকে প্রক্রিয়াকরণ
করে যখন আমরা কোনো উৎপাদন নতুন কিছু তৈরি করি, আর এই নতুন কিছু তৈরি করার ক্ষেত্রে প্রকৃতির যেসব সম্পদ আমরা ব্যবহার করি এই সবগুলিকে আমরা বলতে পারি উৎপাদনের উপকরণ। তো এই উৎপাদনের উপকরণের মধ্যে আমরা এই উৎপাদনের উপকরণটি আমরা মানে চার ভাবে পেতে পারি। একটি হচ্ছে ভূমি, তারপরে হলো শ্রম, তারপরে হচ্ছে মূলধন, তারপরে সংগঠন। ভূমি কি? স্বাভাবিক অর্থেই ভূমি বলতে সাধারণত আমরা বুঝে থাকি মানে মাটির উপরিভাগ, বা অনেকে আমরা মাটিটাকেই কি বলে থাকি? ভূমি বলে থাকি। কিন্তু আসলে মানে ভূমি মানে শুধু মাটির মধ্যে সীমাবদ্ধ নয়, প্রকৃতির সকল সম্পদকে আমরা কি করতে পারি? ভূমি হিসেবে গণ্য করতে পারি। আর আসলে প্রকৃতির সব সম্পদই কি ভূমি। মাটি যেরকম ভূমি, ঠিক গাছপালাও কি ভূমির অন্তর্ভুক্ত। তার মানে আলু, বাতাস এগুলিও কি ভূমির অন্তর্ভুক্ত। অনেক দ্রব্য, অনেক পণ্য উৎপাদন করতে কিন্তু আলুর প্রয়োজন হয়। যেমন মাশরুম চাষ করতে চাইলে কি আলুর প্রয়োজন হয়। আবার অনেক কাজের ক্ষেত্রে কি বাতাসের প্রয়োজন হয়। এগুলি কি? এগুলিও ভূমি। তার মানে সূর্যের আলো, সূর্যের তাপ এগুলিও কি ভূমি। খনিজ সম্পদ, তারপরে হচ্ছে পানি, এগুলিও কি ভূমি। তার মানে প্রকৃতিতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সবই কি ভূমির অন্তর্ভুক্ত। ভূমির পরে আমরা আসি এবার শ্রম। তার মানে শ্রম কি? শ্রম হচ্ছে কোনো কাজ করার ক্ষেত্রে যেসব চেষ্টা আমরা যে চেষ্টা করি সেই চেষ্টাটাই হচ্ছে কি শ্রম। অর্থাৎ কোনো কাজ করার জন্য যে প্রচেষ্টা আমরা ব্যয় করি এই কাজের পিছনে বা কাজটা সম্পন্ন করার জন্য, এই সব কিছুকেই আমরা শ্রম বলতে পারি। যেমন একজন ডাক্তার, উনি কি করে? রোগীদেরকে চিকিৎসা দেয়। উনি কিন্তু আসলে রোগীকে শুধু কি করে চিকিৎসা সে কীভাবে দেয়? শুধু প্রেসক্রিপশনে লিখে দেয়। তার মানে উনি যে এই কাজটা করলেন এটাও এক ধরনের একটা শ্রম। কিন্তু একজন রিক্সাওয়ালা কি করতেছে? শারীরিকভাবে কি মানে রিক্সা চালায়। তার মানে এটাও কি। আরেকজন লোক হচ্ছে দেখা যাচ্ছে মানে সে কারখানায় কাজ করতেছে, মেশিনারি সে কি করতেছে? গড়াইতেছে, বা মেশিনারি দিয়ে সে পণ্য উৎপাদন করতেছে, এটাও কি শ্রম। তো আরেকজন লোক দেখা গেল উকিল, উনি কি করতেছে? উনিও পরামর্শ দিচ্ছে। তার মানে এটাও এক ধরনের শ্রম। তার মানে শ্রম বিভিন্ন রকমের হতে পারে, তবে এই শ্রমটা সকল কর্মপ্রচেষ্টাকে আমরা শ্রম বলতে পারি। তবে যদি আমরা অর্থনীতির ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে সকল শ্রমকে আমরা শ্রম বলতে পারি না। অর্থনীতি আবার কিছু শ্রমকে কি করে দিয়েছে? কিছু শ্রমকে মানে স্পেসিফিক করে দিয়েছে আসলে কখন শ্রম হবে। দেখেন, কেউ যদি শুধু মানে কি ব্যায়াম করার উদ্দেশ্যে, ঠিক আছে, অথবা শুধু আনন্দ লাভের উদ্দেশ্যে যদি কেউ ফুটবল খেলে, তখন এটা করতে কিন্তু এখানে কি করা লাগতেছে? কাজ করা লাগতেছে, পরিশ্রম করতে হইতেছে, সে মানে ক্লান্ত হচ্ছে। কিন্তু এটাকে শ্রম বলা যাবে না। কেন যাবে না? কারণ অর্থনীতির ভাষায় শ্রম হতে হলে সেটার একটা আর্থিক মূল্য থাকতে হবে। তা আমরা সব মনে করেন যে একজন ফুটবল খেলতেছে, এটা খেলার কারণে কি তার সে কোনো আর্থিক মূল্য মানে পাবে অথবা দিতে হবে? পাবে না। কিন্তু একজন উকিল যদি কি করে? একজন উকিল যদি মানে কি করে পরামর্শ দেয়, সেক্ষেত্রে কি সে বিনিময়ে কিছু অর্থ উপার্জন করবে। একজন ডাক্তার যদি রোগীকে পরামর্শ দেয় বা প্রেসক্রিপশন করে, তাহলে ডাক্তার কিছু অর্থ উপার্জন করবে। একজন শিক্ষক যদি পড়ায় এবং বিনিময়ে যদি যে টাকাটা পায়, এটা কি মানে অর্থের সাথে জড়িত, অর্থাৎ লেনদেনের সাথে জড়িত। কিন্তু একজন ব্যক্তি মানে স্বেচ্ছায় আনন্দ লাভের উদ্দেশ্যে বা শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে যদি সে ফুটবল খেলে, তখন সেটাকে আমরা শ্রম বলতে পারি না। যদিও শুরুতেই বলা হয়েছিল যে আসলে সকল প্রকার কাজই কি শ্রমের অন্তর্ভুক্ত। কিন্তু মা ভাত রান্না করেন, ঠিক আছে, আমাদের প্রত্যেকেরই কি বাসায় মা, বোন বা আমরা নিজেরাই কি ভাত রান্না করি, এটাও কিন্তু একটা কাজ। কিন্তু এই কাজটা কি, এটাকে কি শ্রম বলা যাবে? অর্থনীতির ভাষায় শ্রম হবে? অর্থনীতির ভাষায় এটাকে শ্রম বলা যাবে না। কিন্তু যদি কেউ যে ঢাকায়, ঠিক আছে, শেরাটন মানে হোটেলে, অন্য কোনো রেস্টুরেন্টে, সে কি এটা তার চাকরি, সে ওইখানে ভাত রান্না করে, সবজি রান্না করে, কিংবা বিভিন্ন ধরনের ফ্রাই এইসব রেসিপি তৈরি করে, তখন কিন্তু তার এটা কি শ্রম। কারণ এটা করার বিনিময়ে সে কি সেখান থেকে টাকা পাবে, অর্থ উপার্জন করতেছে। তার মানে কি অর্থের সাথে সংশ্লিষ্ট। তো এই জন্যে বলা যাচ্ছে শ্রম হচ্ছে ওই সব কর্মপ্রচেষ্টা, যেসব কর্মপ্রচেষ্টার ফলে অর্থনীতির কি হয়, অর্থনীতির চাকা আবর্তিত হয়, অর্থাৎ যেগুলির সাথে কি অর্থনীতির বিষয় জড়িত, ওই ধরনের কর্মপ্রচেষ্টাকে আমরা শ্রম বলতে পারি। এবার আসি হচ্ছে আমরা উৎপাদনের তৃতীয় উপকরণ, মূলধন। তার মানে মূলধন কি? এমনিতেই স্বাভাবিক অর্থে উৎপাদনের যেই অংশ পরবর্তীতে মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হয়। কথাটা আমি আবার বলতেছি, উৎপাদনের যেই অংশ পরবর্তীতে
মুনাফা অর্জনের কাজে ব্যবহার হয় ওই অংশটাকে আমরা কি বলি? মূলধন বলতে পারি। কিন্তু স্বাভাবিক অর্থে আমরা খুব শর্ট করে যদি বলতে চাই, অনেকে আমরা মূলধন বলতে শুধু কি করি, যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করা হয় ওই টাকাটাকেই আমরা কি বলি? মূলধন বলে থাকি। কিন্তু মূলধনের মধ্যে নগদ টাকাও হতে পারে, মূলধনের মধ্যে কিন্তু যন্ত্রপাতিও হতে পারে। আপনারা নিশ্চয়ই দশম শ্রেণীতে ওই যে একটা অঙ্ক আছে চূড়ান্ত হিসাব, যেটাকে কি বলে? কার্যপত্র না, কার্যপত্র তো আপনাদের একাদশ শ্রেণীতে আছে, এখানে থাকবে। দশম শ্রেণীতে শেষ অধ্যায়ে যেটা পড়েছেন এটার নাম কি? ওই যে যেখানে ক্রয় বিক্রয়ের একটা পার্ট করতে হয়, তারপরে হচ্ছে লাভ ক্ষতির একটা পার্ট করতে হয়, তারপরে মূলধনের একটা পার্ট করতে হয়। সেখানে মূলধন মানে হচ্ছে কি? নগদ টাকা, যন্ত্রপাতি, ঠিক আছে? তার মানে ওই যে যন্ত্রপাতি এগুলিও কি মূলধনের অংশ। তারপরে হচ্ছে মেশিনারিজ, অন্যান্য আনুষঙ্গিক দীর্ঘমেয়াদী যেসব স্থাপনা, বিল্ডিং, জমি, নগদ টাকা, তার মানে এই সবগুলি কি আমরা কি বলতে পারি? একত্রে মূলধন বলতে পারি। মূলধনও কি উৎপাদনের একটা অন্যতম উপকরণ, কারণ মূলধন ছাড়া কি উৎপাদন সম্ভব নয়। তার মানে ভূমি আছে, শ্রম দেওয়ার লোক আছে, কিন্তু পর্যাপ্ত মূলধন নেই, সেক্ষেত্রে কিন্তু কি করা যাবে না? সেক্ষেত্রে পণ্য উৎপাদন করা যাবে না। তারপরে যদি আসি আমরা সংগঠন, সংগঠন মানে কি? আমাদের একাদশ শ্রেণীতে সংগঠন, ব্যবসায়ী সংগঠন নামে মানে আরেকটা বিষয় আছে, যেখানে হচ্ছে কি ব্যবসায়ীকে সংগঠিতকরণের কাজ করা হয়। সংগঠন মানে হচ্ছে কি অন্যান্য উপকরণগুলিকে সংগঠিত করে, অর্থাৎ একত্রিত করে কাজটা বাস্তবায়ন করা। তার মানে আমরা যেটা দেখতে পেলাম হচ্ছে উৎপাদনের প্রথম উপকরণ ভূমি, শ্রম, মূলধন। তার মানে ভূমি, শ্রম এবং মূলধন এই তিনটি উপকরণকে যখন সংগঠিত করে কোনো কাজ সম্পাদন করা হয় তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সংগঠন। অর্থাৎ যিনি এই কাজগুলি করে থাকেন, মানে ভূমি, শ্রম, মূলধন এগুলিকে সংগঠিত করে যে কাজগুলি, কোনো কাজ অর্থাৎ কোনো উৎপাদনের কাজটি যিনি করে থাকেন তাকে বলা হয় হচ্ছে কি সংগঠক। তার মানে সংগঠনের কাজটা কে করে? একজন সংগঠক। তো আমরা এখান থেকে জানতে পারলাম উৎপাদনের উপকরণ কি কি এবং এগুলি কি। উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এবার তাহলে আমরা দেখি হচ্ছে কি ভূমি কি এবং ভূমির বৈশিষ্ট্য কেমন। ইতিমধ্যে আমরা ভূমি সম্পর্কে মানে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছি। ভূমি মানে হচ্ছে কি প্রকৃতি প্রদত্ত সকল সম্পদই কি ভূমির অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রকৃতিতে আমরা যা দেখতে পাচ্ছি, আলো, বাতাস, মাটি, পানি, গাছপালা, সূর্যের তাপ, মানে এই সবই কি ভূমির অন্তর্ভুক্ত। তার মানে আমরা তাহলে বলতে পারি মানে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদই হলো কি ভূমি। যার মানে যদি পরীক্ষায় আসে যে ভূমি কি, তাহলে আপনি এটার উত্তর লিখতে পারেন যে প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকেই ভূমি বলা হয়। এবার তাহলে আমরা দেখি হচ্ছে কি ভূমির বৈশিষ্ট্য। প্রকৃতির সকল সম্পদ যেহেতু ভূমি, আর ভূমির তাহলে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। ভূমির প্রথম বৈশিষ্ট্য হলো কি প্রকৃতির দান। ইতিমধ্যে আমরা ভূমি সম্পর্কে মানে যেসব তথ্য উপস্থাপন করলাম বা জানতে পারলাম, সেখান থেকে একটি বিষয় স্পষ্ট যে এই ভূমি, তার মানে কি প্রকৃতির প্রদত্ত সকল সম্পদ যে ভূমি, এগুলি প্রকৃতির দান। কারণ মানুষ এগুলি তৈরি করতে পারবে না। মানুষ পারবে না যে আরও কিছু মাটি তৈরি করতে, মানুষ পারবে না কিছু পানি তৈরি করতে, মানুষ পারবে না নিজে নিজে মানে কিছু গাছপালা তৈরি করতে প্রকৃতির সাহায্য ছাড়া। তো এই কারণেই বলা হয়েছে যে ভূমির বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো কি ভূমি হচ্ছে প্রকৃতির দান। তারপরে বলছে উৎপাদন বয় নেই। ভূমির আসলে কোনো উৎপাদন বয় নেই, যেহেতু সেটা প্রকৃতির দান সেই কারণে ভূমির কোনো উৎপাদন বয় নেই। কারণ পানি, মাটি এগুলি কি প্রাকৃতিকভাবেই যেহেতু সৃষ্টি হয়, আর সেটা সৃষ্টির জন্য মানুষের কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন হয় না। এই জন্যই বলা হয়েছে ভূমির কোনো উৎপাদন বই নেই। তারপরে বলছে সীমিত যোগান। সীমিত যোগান কথাটা কি? সীমিত যোগান মানে হচ্ছে কি যতটুকু এখন পর্যন্ত যোগান আছে এতটুকুই সীমিত। অর্থাৎ ভূমির যোগান বৃদ্ধি করা সম্ভব নয়। পৃথিবীতে বর্তমানে যেই পরিমাণ ভূমি রয়েছে এর বেশি জায়গা জমি কেউ চাইলে কি করতে পারবে না, বাড়াইতে পারবে না। একটা গ্রামে যতটুকু, একটা গ্রামের এরিয়া অথবা বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার মানে বাংলাদেশের আয়তন, চাইলেই কি করা যাবে না, বাংলাদেশের আয়তন আর বৃদ্ধি করা যাবে না। তবে বাংলাদেশের আয়তন বৃদ্ধি করা যাবে যদি বাংলাদেশ কি করে সীমানা বর্ধিত করে যদি ভারতের ভিতরে মানে
ভিতরে যায় তাহলে বাংলাদেশের সীমানা বাড়বে, সেক্ষেত্রে ভারতের সীমানা কমে যাবে। অথবা বাংলাদেশের সীমানা বাড়বে যদি বাংলাদেশ কী করে বঙ্গোপসাগরের দিকে কি এক্সটেনশন হয়, বঙ্গোপসাগরের দিকে যদি মানে বাংলাদেশের কিছু এরিয়া ভূমি বা চর ভেসে ওঠে তাহলে সীমানা বাড়বে, সেক্ষেত্রে আবার বঙ্গোপসাগরের এরিয়া কি কমে আসবে। তো এই জন্য বলা হচ্ছে ভূমির যোগান হচ্ছে কি সীমিত। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে স্থানান্তরযোগ্য নয়। তার মানে ভূমি হচ্ছে কি স্থানান্তরযোগ্য নয়, ভূমিকে কি করা যাবে না, স্থানান্তর করা যাবে না। মেশিনারিজ দেখেন, একটা মেশিনারিজ চট্টগ্রাম থেকে কি কুলিয়ারচরে নিয়ে আসা সম্ভব, ঢাকা থেকে কুলিয়ারচরে নিয়ে আসা সম্ভব, বা কুলিয়ারচর থেকে কিশোরগঞ্জ ভৈরব নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু আপনি একটা জমি কিনেছেন ঢাকার সাভারে, আপনি সেটা কি করতে পারবেন না, চাইলে কি সেখান থেকে নিয়ে আসা যাবে, জমিটা নিয়ে আসা যাবে না। এই জন্যই স্থানান্তরযোগ্য নয়, এটাও কি ভূমির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপরে বলছে কি ভূমির পরের বৈশিষ্ট্য হচ্ছে আদিম ও অক্ষয়। আদিম এই কথার অর্থ হচ্ছে প্রাচীনকালে হাজার হাজার বছর আগেও কি ভূমি ছিল, এখনো আছে, আর এই কারণে বলা হয়েছে ভূমিটা কি আদিম। ভূমিটা মানে হাজার হাজার বছরের আগে ছিল এবং এখনো আছে এবং আগামী সময়েও কি পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত থাকবেই। আর এই কারণে বলা হয়েছে ভূমি হচ্ছে কি আদিম এবং অক্ষয়। অক্ষয় বলা হয়েছে এই কারণে আজ থেকে 1000 বছর আগে 5000 বছর আগে মানে যেই জায়গাতে জমি ছিল না এখন ওই জায়গাতে জমি আছে, তার মানে অক্ষয়। মানে নদীর বুকেও কি নদীতে বা সাগরে কি চর ভেসে ওঠে, তার মানে যে ভাসমান যেসব চর ওইগুলো কি মানে ভূমির অংশ। তার মানে কি এগুলি নষ্ট হয় না, সাধারণত এক জায়গা থেকে আরেক জায়গাতে কখনো কখনো কি একটু মানে কম বেশি হয়, বাড়ে কমে। অর্থাৎ আমাদের বাড়ির চারপাশে বা আমরা দেখা গেল পুকুর খনন করে এক জায়গা থেকে মাটি নিয়ে কি অন্য জায়গায় মানে রাখলাম, এতে করে দেখা গেল কি মাটি কিন্তু মাটি রয়ে গেছে, এটা কিন্তু কোনো ক্ষয় হয় নাই, শুধু এক জায়গায় কমে আরেক জায়গায় কি বৃদ্ধি পেল। অর্থাৎ এক জায়গায় নিচু হয়েছে, এক পাশে নিচু হয়ে যাচ্ছে, আরেক পাশে উঁচু হয়েছে, কিন্তু এটা কি হয় নাই, নষ্ট কিন্তু হয় নাই, অক্ষয়। মোমবাতি কিন্তু ক্ষয়, আপনি দেখেন মোমের মধ্যে আগুন জ্বালালে 1-2 ঘন্টা পরে মোমটা অর্ধেক হয়ে গেছে, তার মানে বাতাসের সাথে মিশে গেছে, এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে। কিন্তু মাটির ক্ষেত্রে কি ক্ষয় নাই, হয়তো মাটিটা এক জায়গা থেকে কি অন্য জায়গায় নেওয়া হয়েছে, এই জন্য বলা হয়েছে ভূমি হচ্ছে আদিম ও অক্ষয়। তারপর হলো গুণগত ভিন্নতা, তার মানে ভূমির গুণের ভিন্নতা আছে। গুণের ভিন্নতা এই কারণে বলা হয়েছে কারণ এক জায়গায় দেখা গেল বেলে মাটি, আরেক জায়গায় পাওয়া গেল কি এঁটেল মাটি, আরেক জায়গায় পাওয়া যাবে কি দোআঁশ মাটি। তার মানে এঁটেল মাটি এবং দোআঁশ মাটির গুণাগুণ কি একরকম নয়, এই জন্যে বলা হয়েছে গুণাগুণের ভিন্নতাটাও কি ভূমির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তারপর হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব। ক্রমহ্রাসমান মানে কি কখনো কখনো কমে আবার কখনো কখনো বাড়ে। তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব হচ্ছে একই ভূমিতে চাষবাস করতে করতে অর্থাৎ জমি চাষ করতে করতে একটা সময় দেখা গেল কি সেখানে ভূমির উর্বরতা শক্তি কমে এসেছে, সেই ক্ষেত্রে হয়তো কি করা যাবে খরচ বেশি করা যাবে, কিন্তু ফলন খুব বেশি সেই অনুপাতে ফলানো সম্ভব হবে না। আমাদের এইসব এলাকায় সাধারণত ধানের জমির কথা যদি আমরা বলি, ধানের জমিতে চাষ হয় মানে 5% অর্থাৎ 5% জমিকে আমরা 1 ঘন্টা বলে থাকি, ঠিক আছে। 1 ঘন্টা জমিতে সাধারণত 3 থেকে 3.5 মণ ধান হয়ে থাকে। এখানে 1 ঘন্টা জমিতে 3 থেকে ভালো করে লক্ষ্য করেন 3 থেকে 3.5 মণ ধান ফলানোর জন্য যদি খরচ হয় 5000 টাকা ধরে নিলাম, 5000 টাকা খরচ হবে না, এই ধরেন 1500 টাকা খরচ হলো, 3.5 মণ ধান ফলবে। এইবার কেউ যদি 1500 টাকাতে 3 মণ খরচ করে 3000 টাকা খরচ করে, সেক্ষেত্রে কিন্তু 3.5 মণের জায়গাতে মনে করেন 60 মণ ধান ফলানো কি কোনো অবস্থাতেই সম্ভব হবে না। বরং এই ক্ষেত্রে কি একটা জমিতে একই মানে ফসল বারবার চাষ করার ফলে ওই জমির উর্বরতা শক্তি কমে আসে এবং উৎপাদনের পরিমাণও কি আস্তে আস্তে কমে আসবে। এই জন্যই বলা হয়েছে ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির একটা প্রভাব ভূমির ক্ষেত্রে রয়েছে। তারপরে বলছে বিকল্প ব্যবহার। বিকল্প ব্যবহার বলতে আপনারা কি বোঝেন? কলম দিয়ে আমরা কি করি, কলম দিয়ে আমরা লিখতে পারি, তাই না? কলম দিয়ে গিয়ে একটা আপেল কাটা যাবে, তার মানে এটা বিকল্প ব্যবহার করা যাচ্ছে না, ঠিক আছে। তো এরকম ধরেন মানে একটা বাইসাইকেল, এই বাইসাইকেলটা কি মানে চালানো যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, কিন্তু এই বাইসাইকেলটাকে দিয়ে কিন্তু আপনার মানে এরকম এটা দিয়ে পানিতে কিন্তু এটা দিয়ে যাওয়া যাবে না, যাওয়া যাবে। তার মানে কি খুব বিকল্প ব্যবহার, এটাকে যেই ব্যবহারের কারণে অর্থাৎ যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্যেই কাজ করা যাবে, অন্য কোনো উদ্দেশ্যে কাজ করা যাবে না। কিন্তু এখানে বলেছে বিকল্প ব্যবহার, ভূমিকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। যেমন ভূমিতে আপনি কি করতে পারবেন, ধান চাষ করতে পারবেন, ভূমিতে আপনি গম চাষ করতে পারবেন, আর কি করতে পারবেন,
ভূমিতে আপনি আখ চাষ করতে পারবেন, মরিচ চাষ করতে পারবেন। তার মানে কি বিভিন্নভাবে ব্যবহার করা যাচ্ছে। তো এখানে একটা প্রশ্ন আপনি আমাকে করতে পারেন, স্যার সবই তো শুধু চাষই করতেছি, ঠিক আছে তাহলে এবার চাষ করবেন না, আপনি এখানে একটা বিল্ডিং তৈরি করে ফেলতেন, তাইলে কি আগে যেখানে চাষবাস করা হইতো এখানে কি করে ফেলতেছেন, বিল্ডিং করে ফেলতেছেন। তার মানে কি বিকল্পভাবে ব্যবহার করা যাচ্ছে। আচ্ছা আপনি বিল্ডিং করবেন না, এখানে একটা পুকুর করে ফেলবেন, তাহলে তো এখন আর চাষ করতেছেন না, একটা অন্য ব্যবস্থা দাঁড় করালেন। তাহলে দেখা যাচ্ছে কি ভূমিকে বিকল্পভাবে ব্যবহার করা যাচ্ছে। এই জন্যই বলা যায় যে ভূমি হচ্ছে কি, ভূমির বিকল্প ব্যবহার রয়েছে। বিকল্প ব্যবহারটা হচ্ছে ভূমির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো এখান থেকে পরীক্ষায় সাধারণত যেসব প্রশ্ন আসে তার একটা উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন ভূমির কোনো উৎপাদন বই নেই, ব্যাখ্যা করো। তার মানে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। তার মানে ভূমির যে কোনো উৎপাদন বই নেই, ঠিক আছে, এই কথাটা কিন্তু আমরা এখানেই তুলে ধরছি। তারপরে ভূমি হচ্ছে কি প্রকৃতির দান, আর প্রকৃতির দান বলেই কি মানে স্রষ্টার কাছে অবারিত সব কিছু আছে। মানে ভূমি পাওয়ার জন্য, বৃষ্টি পাওয়ার জন্য, রৌদ্র পাওয়ার জন্য আমাদেরকে কখনো টাকা পয়সা দিতে হয় না, দিতে হয় না। এই জন্য বলছে ভূমির কোনো উৎপাদন বই নেই, মানে রৌদ্র, ওই যে বললাম রৌদ্র পাওয়ার জন্য, বৃষ্টির জন্য, বাতাস বেশি আসার জন্য কি আমাদের কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। তো এই জন্য বলছে ভূমির কোনো উৎপাদন বই নেই, অর্থাৎ ভূমি কি প্রকৃতির দান, এবং প্রকৃতি থেকেই কি ভূমির সৃষ্টি, এবং মানুষ ভূমির সৃষ্টি করতে পারে না, তৈরি করতে পারে না, এবং তৈরি করার জন্য কোনো চেষ্টাও করলে কাজ হবে না। এই কারণে বলা হয়েছে ভূমির কোনো উৎপাদন বই নাই। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, অথবা পরীক্ষায় এই প্রশ্নও আসতে পারে যে ভূমি